নমস্কার, দেখছেন এনকে টিভি বাংলা। আমি পার্থ বন্দ্যোপাধ্যায়, আপনাদের সবাইকে স্বাগত। আজ সন্ধ্যায় এই সময় প্রযুক্তি ইদানিং খুব দ্রুত বদলায়। আজ যা নতুন, কয়েকদিনের মধ্যেই তা একান্তভাবে পুরনো হয়ে যায়। আন্তর্জাতিক রাজনীতি ইদানিং দেখছি প্রযুক্তির থেকেও দ্রুত বদলে যাচ্ছে। ধরুন, একটা নতুন মোবাইল ফোন বাজারে এলো, আশা করা যায় আগামী 1 বছর এই মোবাইল ফোনটা বাজারে থাকবে। কিন্তু একটা সরকার যা আজ তৈরি হলো, আগামী 1 বছর থাকবে কিনা তা বোঝা যাচ্ছে না। ইনফ্যাক্ট আমি যে সরকারের কথা বলছি, বাংলাদেশে সেই সরকার কিন্তু কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে আসা সরকার নয়। কিন্তু তবুও যে সরকারটা তৈরি হয়েছে তার একটা অন্য প্রেক্ষিত আছে। হাসিনা সরকারের পতনের পর রীতিমতো গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তৈরি হওয়া এই সরকার প্রাথমিকভাবে যে স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশের মানুষকে, তা হলো বাংলাদেশে তারা একটা গণতন্ত্র নিয়ে আসবে, সাধারণ মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেবে যা তারা এতদিন পাননি। কিন্তু আজ কয়েক মাসের মধ্যে, ইনফ্যাক্ট মাসের হিসেব করলে এত সংখ্যাটা ছোট দাঁড়ায় যে আমরা সপ্তাহে হিসেব করি, কয়েক সপ্তাহের মধ্যেই সেই সরকারটি বিদেশের মাটিতে তো বটেই, বাংলাদেশের মাটিতেও কিন্তু ভালোভাবেই সমালোচিত হতে শুরু করেছে, অনেকেরই ভুরু কোঁচকাতে শুরু করেছে। আর এই গোটা ছবিটায় একটা অন্য রঙের পোচ পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রতি সরকার পরিবর্তনের পর। ডোনাল্ড ট্রাম্প, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট, এখনো শপথ নেননি। কিন্তু তার আগেই ডোনাল্ড ট্রাম্প যখন ছিলেন মার্কিন প্রেসিডেন্ট আগের টার্মে, প্রথম টার্মে 17 থেকে 21 সাল পর্যন্ত, সেই সময় তার হোয়াইট হাউসের দপ্তরে সাউথ ইস্ট এশিয়ার চার্জে থাকা একজন আধিকারিক তিনি মন্তব্য করছেন বাংলাদেশে মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি মন্তব্য করছেন হাসিনা সরকার এই মৌলবাদীদের বেশ এফেক্টিভলি নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন, এবং তিনি মন্তব্য করছেন যে এই মৌলবাদীরা না আমেরিকার জন্য, না বাংলাদেশ বা সাউথ ইস্ট এশিয়ার জন্য, এরা কারোর জন্যই মঙ্গলজনক নয়। বুঝতেই পারছেন এই পরিস্থিতিতে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। মোহাম্মদ ইউনূস, যিনি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকারের, যারা গণতন্ত্রের কথা বলেছিল, গণতন্ত্র মানুষের আপামর জনগণের সাধারণ অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল, তাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা, তাদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহার কি হবে, পরবর্তী সরকারের ব্যবহার কি হবে, এটা আলোচনার কেন্দ্রে চলে এসছে। আজ সন্ধ্যায় অবশ্য এর সঙ্গে আমরা একটু ভারত চীন সম্পর্কেও ছোঁয়ার চেষ্টা করব শেষের দিকে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালা বদলের পর প্রত্যেকটি আন্তর্জাতিক সম্পর্কের উপর তার ছায়া পড়ছে, এবং ভারত চীন সম্পর্কের উপরও তার ছায়া পড়াই সম্ভবত অবধারিত, এবং তার কিছু কিছু ইঙ্গিত আমরা ইতিমধ্যেই দেখতে শুরু করেছি। আসুন শুরুতে আপনাদের সঙ্গে আলাপ করাই আমাদের আজকে যারা আমাদের বক্তার তালিকায় রয়েছেন স্টুডিওয়ে এবং স্টুডিওর বাইরে থেকে। আমি শুরু করি আমার ডান দিক থেকে। সাংবাদিক কিংশুক বন্দ্যোপাধ্যায় আজ রয়েছেন আমাদের সঙ্গে। কিংশুক আন্তর্জাতিক সম্পর্কের ওপরে কলাম লেখেন বিভিন্ন সংবাদপত্রে এখনো। অনিক চট্টোপাধ্যায়, অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক, তিনি আমাদের সঙ্গে এই আলোচনায় রয়েছেন। আর দুজন রাজনৈতিক ব্যক্তি এই স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন, দুটি রাজনৈতিক দলের পক্ষ থেকে। ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব করছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। ঘটনাচক্রে তিনি পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক, এবং সেই অর্থে আজ যতটা না তিনি রাজনৈতিকভাবে, তার থেকে অনেক তাত্ত্বিকভাবে এই সম্পর্কে বলতে পারবেন, যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং প্রদেশ কংগ্রেসের তরফ থেকে ভারতের জাতীয় কংগ্রেসের মুখপাত্র হিসেবে আজ এই টেবিলে রয়েছেন সুমন রায়চৌধুরী। আর রয়েছেন ঢাকা থেকে আমাদের সঙ্গে বাংলাদেশের বিশিষ্ট এবং প্রবীণ সাংবাদিক মাসুদ কামাল সাহেব। মাসুদ ভাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আশা করি? জি, আমি শুনতে পাচ্ছি। বেশ, আমি আপনার কথা খুব স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি আলোচনাটা অধ্যাপক অনিক চট্টোপাধ্যায়কে দিয়ে শুরু করি। অনিকবাবু, আপনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়েই নিজে পড়াশুনো করেন, ছাত্রদের পড়ান। যে কোনো ডাক্তার সিমটম দেখে অসুখ নির্ণয় করে। বাংলাদেশের সিমটম দেখে কি এরকম কিছু মনে হচ্ছে যে সেখানে মৌলবাদীরা সত্যি মাথাচাড়া দিচ্ছে? একজন প্রাক্তন হোয়াইট হাউস আধিকারিক কেন এই ভাষায় কথা বলছেন? দেখুন, আপনি খুব সুন্দর একটা উপমা দিয়ে শুরু করেছেন, মানে ডাক্তারের প্রসঙ্গ এনেছেন। বাংলাদেশ কিন্তু এখন ধুঁকছে এই কারণে আমি বলবো যে বাংলাদেশে যে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষাটা যেটা তৈরি হয়েছিল বাংলাদেশের মানুষের মধ্যে, প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে, সেই আকাঙ্ক্ষাটা যেন ধুঁকতে ধুঁকতে ধীরে ধীরে আমাদের মনে হচ্ছে যে সেটা একেবারে রোগশয্যায় চলে গেছে। অন্তত গণতন্ত্রের
যে আকাঙ্ক্ষা যেটা, সেটা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। আমি অধ্যাপক চট্টোপাধ্যায়, আমি একটুখানি স্পষ্ট করি যে আমরা যেহেতু একটা খুব স্বল্প সময়ের মধ্যে একটা বিষয়কে ধরার চেষ্টা করি, এটা আমাদের এক ধরনের সীমাবদ্ধতা। আমরা চেষ্টা করি একটু ফোকাসে আলোচনাটা রাখতে, যাতে যেটুকু আমরা বলি সেই বিষয়টা যেন সম্পূর্ণ অ্যাড্রেসড হয়। একাধিক বিষয় যদি এর মধ্যে ঢুকে যায়, তাহলে সেখানে একটা ডাইলিউশনের সমস্যা তৈরি হয়, বা অনেক সময় দেখা যায় আমরা বিষয়টা নিয়ে সঠিকভাবে আলোচনাই করতে পারলাম না। আমরা আজকে বাংলাদেশকে আলোচনার প্রথমে রেখেছি, কারণ একজন প্রাক্তন মার্কিন আধিকারিক, যিনি হোয়াইট হাউসে এই দক্ষিণ পূর্ব এশিয়ার দায়িত্ব 4 বছর ধরে পালন করেছেন একসময়, তিনি এরকম বলেছেন যে মৌলবাদ ওখানে মাথাচাড়া দিচ্ছে। আমার মনে হয় আমাদের দর্শকদের সুবিধার জন্য এবং আমাদের অতিথিদের সুবিধার জন্য এক্স্যাক্টলি কি বলেছেন তিনি, কি প্রসঙ্গে বলেছেন, কি প্রেক্ষিতে বলেছেন, তার উপর একটা ছোট্ট রিপোর্ট আপনাদের আগে দেখিয়ে নিই। আমার মনে হয় সেক্ষেত্রে আলোচনাটা আমরা আরো স্পেসিফিক্যালি, আরো ফোকাসে করতে পারবো। আসুন দেখে নিই, বাংলাদেশে হাসিনাতেই কি আস্থা থাকবে ট্রাম্প প্রশাসনের? এই প্রশ্ন কেন তুলছি? ট্রাম্প প্রশাসনের প্রথম পর্বে যিনি বাংলাদেশ এবং গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় বিষয়গুলো দেখতেন, সেই ভদ্রমহিলা কি ভাষায় কথা বলেছেন শুনুন। বাংলাদেশে বাড়ছে নাশকতা, সন্ত্রাসী কার্যকলাপ, আর তাতেই ভাঁজ পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কপালে। ট্রাম্পের প্রাক্তন সাউথ এশিয়া পয়েন্ট পারসন লিজা কার্টিস একটি বিবৃতি দিয়ে জানান, আমরা বাংলাদেশ নিয়ে চিন্তায় আছি। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু খ্রিস্টানদের ওপর বারবার হামলা নেমে আসছে, সন্ত্রাসী শক্তি জোর পাচ্ছে। হাসিনা প্রশাসন এইসব সন্ত্রাসী শক্তিকে আটকে রাখতে পেরেছিলেন, তবে এখন কি পরিস্থিতি, তা নিয়ে কোন পদক্ষেপ নেবে, আমরা তার দিকে তাকিয়ে আছি। লিজা কার্টিস, ট্রাম্প প্রশাসনের প্রাক্তন সাউথ এশিয়া পয়েন্ট পারসন। 2016 সালে বাংলাদেশ নাশকতার ছক্কসে আইসিস, তবে আওয়ামী লীগ ও হাসিনা প্রশাসন সেই সময় আইসিস ও ইসলামী সন্ত্রাসীদের কড়া হাতে দমন করেছিল। তারপরই 2024 সালে হাসিনা সরকারকে ফেলে ক্ষমতা দখল করে জামাত ও বিএনপির মদতপুষ্ট ডামি সরকার। আবার বাড়ছে আইসিস, জামাত, হিজবুলের মতো একাধিক জঙ্গি সংগঠনের কার্যকলাপ, আর তাতেই ভাঁজ পড়ছে হোয়াইট হাউসের। প্রসঙ্গত, হাসিনা সরকারের পিছনে আমেরিকার ডিপ স্টেট থিওরি ছিল। জো বাইডেনের খাস লোক ইউনুস বলেই মনে করছিল ইন্টেলিজেন্স সার্কিট। সেখান থেকেই বারবার উঠে এসেছে বাংলাদেশে আমেরিকার নিজেদের লোক বসানো থিওরি। তবে ট্রাম্প প্রশাসন আবার হাসিনাতেই আস্থা রাখে। হাসিনার সঙ্গে ভালো সম্পর্ক ভারতের, ট্রাম্প মোদি সম্পর্ক দু দেশের জন্যই ভালো। তাই ট্রাম্প প্রশাসনে ইউনুসের হাত ধরার আশঙ্কা প্রায় নেই। ইউনুসের আমলে বাংলাদেশের ভারত বিরোধী মনোভাব তুঙ্গে, একই সঙ্গে চীন নিয়েও ভারত আশঙ্কায় আছে। বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক ভালো, তাই আড়াই ফ্রন্টের লড়াইয়ে ভারতের বিপক্ষে গিয়ে বাংলাদেশ ও চীন হাত বাঁধলে দোসর হবে পাকিস্তান। তাতে চাপে পড়বে ভারত, যদি না আমেরিকা এই ছক ভেঙে দিতে পারে, কারণ আমেরিকার সাহায্য ছাড়া পাকিস্তানের উত্থান সম্ভব নয়। তাই এই আবহে লিজা কার্টিসের এই বক্তব্য এবং হাসিনার প্রতি বিশ্বাস আশা দেখাচ্ছে ভারতকেই। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আসুন এবার আমরা আলোচনাটা করি, এবং আমি আবার অধ্যাপক চট্টোপাধ্যায়ের কাছে ফিরি। অধ্যাপক চট্টোপাধ্যায়কে আমি যখন প্রশ্ন করেছিলাম সিমটম দেখে কি মনে হচ্ছে সত্যিই মৌলবাদীদের বাড়বাড়ন্ত হচ্ছে, আমি সেই জন্য রিপোর্টটা দেখে নিলাম। মৌলবাদীদের প্রসঙ্গই তুলেছেন কার্টিস। আমরা মৌলবাদী নিয়েই কথা বলি, কারণ ওই সিমটম দেখেই বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে ট্রাম্প, এটা কিন্তু অনেকে মনে করছেন। হ্যাঁ, যথার্থ। কেননা মৌলবাদীদের যদি আবার উত্থান হয়, তাহলে শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার যে নিরাপত্তা, পুরো দক্ষিণ এশিয়ার যে রাজনীতি, সেটা কিন্তু বিঘ্নিত হবে। অর্থাৎ আমরা কেউই চাই না কোনো দেশেই মৌলবাদী শক্তির উত্থান হোক। বাংলাদেশের নতুন সরকার, যেটা মার্কিন প্রশাসনের আধিকারিকও বলেছেন যে আগের সরকার মৌলবাদীদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল, এবার নতুন সরকারের কাছে অন্তত প্রতিবেশীদের এই প্রত্যাশা থাকবে যে মৌলবাদীদের তারা নিয়ন্ত্রণ করবেন বা করতে পারবেন। কিন্তু আমরা সেই লক্ষণ এখনো দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যালঘুদের ওপরে সেখানে অত্যাচার হচ্ছে বিভিন্ন, শুধু তাই নয়, আমরা দেখছি আইন শৃঙ্খলা পরিস্থিতিও খুব খারাপ। মৌলবাদের প্রসঙ্গে যেটা বলার, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যত অবনতি ঘটে, মৌলবাদ কিন্তু তত মাথাচাড়া দেয়। আমি একটুখানি মাসুদ ভাইকে ছুঁয়ে যেতে চাই। মাসুদ ভাই, আমি এখানে আমার যে দায়িত্ব, আমি যে অবস্থানে, যে চেয়ারে বসে আছি, আমি গোটা বিষয়টি নিরপেক্ষভাবে দেখার চেষ্টা করব। বাংলাদেশে যে সরকার রয়েছেন তারা কিন্তু দাবি করেছেন যে এই ব্যাপারে বেশিরভাগই প্রচার, আসলে এরকম কিছু ঘটনা ঘটছে না।
আসছে যে সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটি ফেলে দেওয়া হচ্ছে। এই খবরও সামনে আসছে যে স্কুলে আরবি পড়ানোর, সিলেবাসে আরবি পড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে কোন অংশের ইনফরমেশন বলছে যে না, এই ব্যাপারে চিন্তার জায়গা আছে, কোন অংশের ইনফরমেশন যেটা বিশেষ করে বাংলাদেশের সরকারি ভার্সন তারা বলতে চাইছে, দাবি করছে যে এটা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক প্রচার বাংলাদেশের এই সরকারের বিরুদ্ধে। আপনি বাংলাদেশের মাটিতে বসে, বাংলাদেশের রাজধানীতে বসে কি দেখছেন? না, আমি যে কথাটা বলতে চাই যে এখানে আপনার ট্রাম্প প্রশাসনের যে বক্তব্যটা আমি দেখলাম আপনার এখানে, আমি কিন্তু আমাদের বাংলাদেশে বসে সেই বাস্তবতা আসলে দেখি না। এই কারণে যে আমাদের এখানে মৌলবাদের বিশেষ উত্থান ঘটেছে এমন কোন দৃশ্য, এমন কোন ঘটনার কথা এখানে কেউ বলতে পারবে না গত 3 মাসে কোনো ঘটেনি। এবং তারও চেয়ে বড় কথা আমি একটা কথা বলতে চাই, আমরা এগুলি কিভাবে মাপার ব্যাপারটা হলো যে যেমন কিছুদিন আগে দুর্গাপূজা প্রতি বছর আমাদের এখানে নানা ধরনের অঘটন ঘটে, প্রতি বছরই ঘটে। সরকার ব্যাপক ব্যবস্থা নেয়, তারপরেও ঘটে। এবার কিন্তু গত কয়েক বছরের তুলনায় আমার অভিজ্ঞতা সবচেয়ে কম অঘটন হয়েছে, সবচেয়ে কম। তাহলে এখানে মৌলবাদীর উত্থান হয়েছে, এটা কোন ঘটনার প্রেক্ষিতে কার মনে হচ্ছে, এটা আমার কাছে কিন্তু আসলেই ক্লিয়ার না। তো এখন উনি বলেছেন, এর আগেও কিন্তু ট্রাম্পের একটা টুইট আমরা দেখেছিলাম, এখানে উনি বলেছিলেন যে এখানে সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সংঘবদ্ধ হামলার শিকার হচ্ছে, উনি বলেছিলেন। সেগুলি নিয়ে যে আমাদের এখানে পরেও যে খুব একটা আমাদের এখানে মানুষের চিন্তায় অথবা আচরণে, আমার কাছে সেটাও মনে হয় না। তবে আমি এটুকু বুঝি যে ট্রাম্পের কারণে যখন আপনার বাইডেন ছিলেন, বাইডেন প্রশাসনের সঙ্গে আমাদের ইউনূস সরকারের যে সম্পর্কটা ছিল, ট্রাম্প সরকারের সঙ্গে সেই সম্পর্কটা থাকবে না। এটুকু বুঝি আমরা এখানে যারা আছে এরা অনেকেই বুঝছে। এবং আমি ট্রাম্পের আপনি এটা সবাই জানেন, উনি সবসময় বলেন যে আমেরিকা ফার্স্ট, উনি আমেরিকা নিয়ে চিন্তা করতে। এবং আমার ধারণা, আমার মতো আরো অনেকেরই ধারণা, যে বাংলাদেশ প্রশাসন এখন ভারতের চোখ দিয়ে, এবং এটা হলো যে আমাদের এখানে রাজনৈতিক এখন কি ঘটবে না ঘটবে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু যে ভারত আমাদের কিভাবে তাকাচ্ছে। দেখেন, শেখ হাসিনা আমাদের এখানে চলে গেছে, এটা কিন্তু বাস্তবতা। এবং শেখ হাসিনা জনপ্রিয় ব্যক্তি ছিলেন আমি মনে করি না, এবং উনি কিন্তু জনরোষ থেকে বাঁচতেই পালিয়ে গেছেন। এটার মধ্যে অনেকে নানা ধরনের ষড়যন্ত্র বুঝতে পারেন, কিন্তু রিয়েলিটি হলো একেবারেই জনপ্রিয়তা ছিল না এবং উনি এখান থেকে পালিয়ে গেছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এখনো তার আশ্রয় শেখ হাসিনা আছে। এবং আওয়ামী লীগে যারা এখানে আছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা বুঝি ট্রাম্প নতুন করে ক্ষমতায় আসার পর এই আওয়ামী লীগের লিডারদের মধ্যে একটা ধারণা জন্মেছে যে হয়তো ভারতের সহায়তায় শেখ হাসিনা আবার উঠতে পারেন। আপনার কাছ থেকে আমি 3টে ইন্টারেস্টিং পয়েন্ট পেলাম। এই 3টে ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে একটু আমাদের সঙ্গে যারা অন্যরা আছেন কথা বলে নিয়ে। বিমল বাবু, মাসুদ ভাই বলছেন বাংলাদেশে বসে ওনার মনে হচ্ছে না এমন কিছু মৌলবাদী বিষয়ে ওখানে মাথাচাড়া দিয়েছে, কিন্তু একই সঙ্গে মাসুদ ভাই উল্লেখ করছেন যে তারা মনে করছেন ডোনাল্ড ট্রাম্প তিনি অনেক বেশি ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে চাইবেন, এবং এখনো সেটাই দেখছেন বলে ট্রাম্প প্রশাসনের, প্রাক্তন ট্রাম্প প্রশাসনের কেউ এই ধরনের মন্তব্য করছেন। পার্থ, প্রথমেই একটু আপনার সঙ্গে আমার ভিন্ন মতটা বলে দিই। আপনি একদম শুরুতে একটা কথা বলেছিলেন যে আন্তর্জাতিক রাজনীতি দ্রুত বদলাচ্ছে, সরকারের স্থায়িত্ব বদলাচ্ছে। আমি আন্তর্জাতিক সম্পর্কের একজন ছাত্র হিসেবে বলি, সরকারের স্থায়িত্বের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। আন্তর্জাতিক রাজনীতি তার মতো চলে, সরকারের স্থায়িত্ব নির্ভর করে সে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা। গুরুত্বপূর্ণ শক্তিশালী দেশের সরকার বদলালে আন্তর্জাতিক সম্পর্কে তার ছায়া তো পড়ে, সেটা বললে আমি মেনে নেব, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি সরকারকে বদলে দেয় এটা ইউজুয়ালি হয় না। বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে, কারণ বাংলাদেশের ডেমোক্রেসিটা ডিপ রুটেড হয়নি, ফলে এটা এত বেশি সাসেপ্টেবল যে একটু ধাক্কা মারলে ওটা খুব ভঙ্গুর ভেঙে যেতে পারে।
আর একটা কথা বলি, আপনি বললেন যে গণ অভ্যুত্থানে হাসিনাকে সরানো হয়েছে, ওটাকে গণ অভ্যুত্থান বলা যায় না। হঠাৎ করে সেখানে পুলিশ এরকম হয়ে গেল কেন, আর্মি এই লোকগুলোকে আটকালো না কেন? এইটাকে গণ অভ্যুত্থান বললে তাহলে ওই দেশে কোনো কালে গণতন্ত্র কেন, মানে কোনো সিস্টেমই টিকবে না এইভাবে যদি কিছু লোক এসে হাসিনাকে মেরে তাড়িয়ে দেয়। সুতরাং এটাকে আমি গণ অভ্যুত্থান বলি না। এবার আপনার মূল প্রশ্নে আসি, যে বাংলাদেশে যে ঘটনাটা, আমি বাংলাদেশ থেকে যিনি বললেন তার প্রসঙ্গে একটা কথা, মানে সেই কথা প্রসঙ্গে একটা কথা বলি। দেখুন, বাংলাদেশে হিংসার একটা পুরনো ইতিহাস আছে। সেখানে খান সেনারা ভয়াবহ অত্যাচার চালিয়েছিল। যিনি বাংলাদেশকে স্বাধীন করলেন, যার নেতৃত্বে, তার দেশের লোকেরাই মেরে ফেললো। তারপরে 10 দিনে 3টে সামরিক অভ্যুত্থান হয়েছিল। তারপর ওখানে এরশাদের নেতৃত্বে ভয়ঙ্কর মৌলবাদ চাপানো হয়েছিল, দেশটাকে ইসলামিক স্টেট বানানো হয়েছিল। এগুলো কোনোটাই খুব ভুল তথ্য নয়। এবং আজকাল একটা সুবিধা আছে আমাদের পক্ষে, আমি বাংলাদেশ না গিয়েও অনেক তথ্য পেতে পারি, কারণ আমি ফোনে কথা বলতে পারি। এবং সবচেয়ে বড় কথা, বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে সব চলে আসে। কোন প্রেক্ষাপটে এতদিন পর্যন্ত বাংলাদেশের হিন্দুরা সেখানে কিন্তু খুব বেশি আন্দোলনের পথে যেত না। ফর দ্য ফার্স্ট টাইম দেখলাম যে চট্টগ্রামে হাজার হাজার হিন্দুকে প্রতিবাদ জানাতে রাস্তায় নামতে হলো। অত্যাচার হয়নি, এগুলো বললে একটা কথা হলো? সত্যিটাকে সত্যি করে বলতে হবে। আমি আপনার কাছে আবার ফিরে আসবো, কিন্তু আপনার কাছে আমি যেটা জানতে চাই, দেখুন মাসুদ সাহেবের সঙ্গে যখন আমি কথা বলছি, মাসুদ সাহেব বলছেন যে একই সঙ্গে ভারতের চোখ দিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে দেখবে কিনা এটা নিয়ে ওখানে বিশ্লেষণ শুরু হয়েছে। আর দ্বিতীয়, তিনি মনে করছেন হাসিনাকে ভারত সরকার এখানে কি বলবো থাকার অনুমতি দিয়েছেন। এক অর্থে হাসিনা ভারতের রক্ষণাবেক্ষণে রয়েছেন। এবং আওয়ামী লীগের ওখানে যারা এখনো আছেন, আওয়ামী লীগের যারা আছেন তারা খুব সুখে নেই, এটা তো আমরা জানি। কিন্তু যারা আছেন তাদের সঙ্গে কথা বলে মাসুদ সাহেবের মনে হয়েছে যে তারা আশা করছেন যে ভারতের চোখ দিয়ে যদি ট্রাম্প প্রশাসন দেখে এবং ট্রাম্প প্রশাসন যদি ভারতের কথা শুনে চলে, তাহলে হাসিনা উইল কাম ব্যাক। এখানে আমি একটা জিনিস বলতে চাই যে হাসিনা আসবেন কি আসবেন না সেটা তো দূরবর্তী বিষয়। প্রথম বিষয়টা হচ্ছে ট্রাম্প ভারতের চোখ দিয়ে দৃশ্যটা দেখছেন কিনা। এখানে একটা ব্যাপার রয়েছে, এখানে আমরা আরেকজন প্লেয়ারের খুব কাছাকাছি রয়েছে, সে হচ্ছে মায়ানমার। বাংলাদেশের যে উপকূলটা সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং সেই উপকূলে অনেকেই আসতে চাইছে, ইনক্লুডিং চীন। এবার চীনকে ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের নেই, মায়ানমারেরও নেই, কারণ মায়ানমারের যে জুনটা সেটা অলরেডি ব্যাকড বাই চীন, নইলে সেই জুনটাই থাকতে পারবে না, এরকম অবস্থা হয়ে দাঁড়িয়ে আছে। ফলে একমাত্র যে জন্য কোয়াডটা তৈরি সেটা কিন্তু চীনকে ঠেকানোর জন্য, এটা তো সত্যি কথা। এবং কোয়াড যদি না, কোয়াডের মূল উদ্দেশ্য যদি চীনকে ঠেকানো হয়, তাহলে আমেরিকার উদ্দেশ্য হবে চীন যাতে এই যে সুন্দরবন সংলগ্নিত যে এই যে উপকূল এরিয়াটা 250 কিলোমিটারের যে জোনটা, এই জোনে যেন চীন না ঢুকতে পারে। সুতরাং এখানে আর ট্রাম্পের কথাই তো হচ্ছে আমেরিকা হচ্ছে ওর কাছে প্রথম, আমেরিকা ফার্স্ট, আমেরিকা একদম পলিসি হচ্ছে আমেরিকা ফার্স্ট। এখানে তাই জন্যই ট্রাম্প যদি তথাকথিতভাবে ইন্ডিয়ার চশমা পরে দেখে এটা, সেটা কিন্তু আসলে তা নয়। আসলে হচ্ছে কোয়াড যে জন্য গঠিত হয়েছে, ঠিক সেই কারণেই এখানে চীনের প্রভাব যাতে না আসতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, যে সরকার আমেরিকায় ছিল সেই সরকার কিন্তু এই যে বাংলাদেশে এখন যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকারটা চলছে, সেই সরকারের পক্ষেই কথা বলেছে। মোহাম্মদ ইউনূস রাষ্ট্রসংঘের সফরে গিয়ে, রাষ্ট্রসংঘের বৈঠকে গিয়ে, বাইডেন তখন আমেরিকার প্রেসিডেন্ট, তার সঙ্গে বৈঠক করেছেন, বিল ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে গেছেন, এবং এই আলোচনাও হয়েছে যে বাংলাদেশে ইউনূসকে ক্ষমতায় প্রধান অবস্থানে রেখে আমেরিকার স্বার্থ কি, আমেরিকার স্বার্থ সেন্ট মার্টিন দ্বীপ। কিন্তু হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প কেন ঘুরে যাবেন? তিনি কেন মনে করবেন না ভারতকে দিয়ে আমি ওখানে আমার স্বার্থ সিদ্ধি করব, যেখানে সরাসরি আমেরিকাই একই পলিসি নিলে, যদি বাইডেন এই সুবিধা পেয়ে থাকেন বা মোহাম্মদ ইউনূস যদি বাইডেনকে সেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকেন, ডোনাল্ড ট্রাম্পকেও বাড়িয়ে দেবেন। এবং কিন্তু বার্তা তো তিনি দিয়েই দিয়েছেন ইতিমধ্যে। না, এখানে দুটো পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট হচ্ছে, অল সেড অ্যান্ড ডান, ডোনাল্ড ট্রাম্প ইজ অ্যান
পলিটিক্যাল এন্টিটি, এবং পলিটিক্যাল এন্টিটি যেহেতু হবে সেহেতু ডেমোক্র্যাটরা হচ্ছে ওর প্রধান শত্রু। এবং এই যে ইউনুসের ব্যাকগ্রাউন্ড যদি আপনারা চেক করেন তাহলে দেখবেন ইউনুস ইজ ব্যাকড বাই দ্য ক্লিন্টন ফাউন্ডেশন এবং বাই ওবামা, এবং সবাই এটা খুব ভালো করে জানে ওবামার সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক। ইনফ্যাক্ট ওবামা ইজ আ মেন্টর অফ জো বাইডেন। কিন্তু একজনের ব্যক্তিগত সম্পর্কের উপর আন্তর্জাতিক সম্পর্ক তো নির্ভর করে না। আন্তর্জাতিক সম্পর্ক এইসব ছোট দেশের ক্ষেত্রে অন্যভাবে হয়। একটা কথা মনে রাখবেন যে এই সমস্ত দেশগুলো আসলে আমেরিকার প্রজেক্ট, ঠিক যেমন প্রজেক্ট ইউক্রেন তেমনি প্রজেক্ট বাংলাদেশ। আমি সুমন আপনার কাছে এবার আসি। একটা বিষয়ে মাসুদ সাহেবের কথা প্রসঙ্গেই আবার আপনাকেও এই প্রশ্ন করব। মাসুদ সাহেব তুলেছেন যে হাসিনাকে ভারত সরকারই কিন্তু এখানে থাকার অনুমতি দিয়েছে, এবং হাসিনা এখান থেকে বিবৃতিও দিচ্ছেন, হাসিনা অভিনন্দন জানাচ্ছেন যখন ডোনাল্ড ট্রাম্প জিতে আসছেন আমেরিকায় সরকার গড়বার জন্য। এটা নিয়েও বাংলাদেশ সরকারের প্রবল আপত্তি রয়েছে। অর্থাৎ এই যে একটা কথা আছে না যে বাংলাদেশের মানুষ তো বাংলাদেশের প্রেক্ষিতেই ভারতকে দেখার চেষ্টা করবে, সেক্ষেত্রে বাংলাদেশে যদি ভারতের এই ভূমিকা নিয়ে কিছু মানুষ অসন্তুষ্ট হন, সেখানে ভারত সরকারের ভূমিকা কি হওয়া উচিত? না, আমি সবসময় মনে করি যে আপনি একটু আগে একটা কথা বললেন, ব্যক্তিগত সম্পর্কের জায়গায় থাকা উচিত, আর কূটনৈতিক সম্পর্ক একটি দেশের মানুষের সঙ্গে আরেকটি দেশের মানুষ তার মধ্যে ইনভলভড হওয়া উচিত। আমাদের কেন্দ্রীয় সরকারের একটাই সমস্যা আছে, আমি বিদেশ নীতির এক্সপার্টও নই, আমি বিদেশ নীতি সম্বন্ধে বলবও না, তবে বিভিন্ন জার্নাল ট্যাবলয়েডসে যা বেরোচ্ছে, নরেন্দ্র মোদীর সঙ্গে বিশ্ব নেতাদের যে সম্পর্ক সেটা কান্ট্রি টু কান্ট্রি যতটা না এফেক্টিভ, পার্সেন্ট টু পার্সেন্ট বেশি এফেক্টিভ। সেই জন্যে বিভিন্ন ধরনের অভিযোগ বাংলাদেশের মানুষেরাও করছেন। এটা গেল পয়েন্ট নাম্বার ওয়ান। একটা জিনিস সুমন আপনাকে মাথায় রাখতে হবে, আন্তর্জাতিক প্রেক্ষিতে যদি ডোনাল্ড ট্রাম্পের সরকারের পলিসি হয় আমেরিকা ফার্স্ট, তাহলে নরেন্দ্র মোদী সরকারের পলিসি হওয়া উচিত ইন্ডিয়া ফার্স্ট। কোথাও কি আপনার মনে হচ্ছে নরেন্দ্র মোদী সেই পলিসিতে ফেল করছেন? না না, এটা ফেল বা পাসের ব্যাপার না, আলটিমেট কি হবে সেটাই হচ্ছে আসল ব্যক্তিগত সম্পর্কের প্রেক্ষিতে নরেন্দ্র মোদী আমেরিকার সমর্থন বেশি পান মোহাম্মদ ইউনূসের থেকে, তো ভারতের জন্য তো সেটাই ভালো। আমি কি বললাম, আলটিমেটলি আমরা কি পাবো সেটা দেখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে যিনি আমাদের অতিথি রয়েছেন বাংলাদেশ থেকে, আমি একটু জাস্ট আপনার পারমিশন নিয়ে একটু পুরনো একটা টপিকে ফিরে যেতে চাই। উনি এখানে হিন্দু নিধন বা সংখ্যালঘুদের ওপরে অত্যাচার এই সব কথা বলছিলেন, এবং উনি আমাদের বিশিষ্ট অতিথি আজকে। আমি ওনাকে একটু ইন্টারাপ্ট করতে চাই, বা ওনার মতামতের সঙ্গে আমার মতামত মিলবে না একটাই কারণে। এবার আমরা যারা সোশ্যাল মিডিয়া ফলো করি, আমরা ইউটিউবে মোহাম্মদ ইউনূস সাহেবকে অষ্টমীর দিন ঢাকা রামকৃষ্ণ মিশনের দুর্গাপুজোতে গিয়ে একটা বক্তব্য রাখতে শুনেছিলাম, এবং বক্তব্যের শেষের দিকে উনি একটা কথা বলেছিলেন, খুব শান্তিপূর্ণভাবে এবার দুর্গাপুজো পালিত হয়েছে বাংলাদেশে, এবং তার জন্য আমি অভিনন্দন জানাই বাংলাদেশ সেনা এবং বাংলাদেশের পুলিশ প্রশাসনকে। যদিও এটা খুব লজ্জার যে সংখ্যালঘুদের একটা ধার্মিক অনুষ্ঠানকে আমাদের শান্তিপূর্ণ করতে হচ্ছে পুলিশ এবং মিলিটারিকে ব্যবহার করে, এটা উনি লজ্জা প্রকাশ করেছেন। আবার সেই ইউনূস সরকারের ওপরেই অভিযোগ উঠছে ওরা সংবিধানকে সংশোধন করে ধর্মনিরপেক্ষতা শব্দটাকে সরিয়ে দিতে চাইছেন, যেটা হুসেইন মোহাম্মদ এরশাদ করেছিল। তাহলে এই যে দ্বিচারিতা মোহাম্মদ ইউনূস সরকারের, এটা আন্তর্জাতিক আকর্ষণ তো, আন্তর্জাতিক মহল তো আকর্ষিত হবেই। আমি মাসুদ সাহেবের কাছে বাংলাদেশে মাসুদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। মাসুদ ভাই, আপনি কিন্তু বললেন যে আপনি মনে করছেন না বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটছে, এবং একই সঙ্গে কেন তাহলে আমেরিকায় একজন প্রাক্তন আধিকারিক যিনি আবার ভবিষ্যতেও নতুন করে সেই দায়িত্বে ফিরে আসতে পারেন বা আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন, এরকম একজন এই কথা কেন বলছেন না? বলছেন এটা হতে পারে যে তারা ভারতের চোখ দিয়ে দেখছে। আমি আপনার বিভিন্ন বক্তব্য, বাংলাদেশের মিডিয়া এখন যেরকম ফেসবুক টুইটারের যুগ, তাতে আমরা যে কোনোভাবে যে কোনো দেশের মিডিয়াকে অ্যাক্সেস করতে পারি থ্রু ইন্টারনেট, এবং বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে কি আলোচনা হচ্ছে, কি বলা হচ্ছে, সেই সম্পর্কে আমি ব্যক্তিগত কারণে একজন সাংবাদিক হিসেবে খোঁজ খবর রাখি। আমি দেখেছি আপনি কিন্তু অত্যন্ত কড়া ভাষায় মোহাম্মদ ইউনূসের এই সরকারের সমালোচনা করেন ইদানিং, এবং আপনি বলেন যে একাধিক জায়গা আছে যেখানে মানুষের প্রত্যাশাই সরকার পূরণ করতে পারছে না।
একই সঙ্গে দেখুন এমন একটা রেজিম তৈরি করা হচ্ছে যে ভারত হচ্ছে আমাদের 1 নম্বর শত্রু দেশ। এতে কি বাংলাদেশের ভবিষ্যৎ উপকৃত হবে? কারণ বাংলাদেশে ভারতের আলু লাগবে, বাংলাদেশে ভারতের পেঁয়াজ লাগবে, ভারতের ডিম ছাড়া বাংলাদেশের ডিমের 1 ডজন ডিমের দাম 300 টাকায় পৌঁছে যাবে। এইরকম পরিস্থিতিতে আপনার এই যে সমালোচনাগুলো শুনি, এই সমালোচনাগুলো তাহলে আপনি কেন করেন? যদি আপনি মনে করেন যে এই সরকার প্রেক্ষিতে এসেছিল, যে দায়িত্ব নিয়ে এসেছিল, সেই দায়িত্ব ঠিকঠাক পালন করছে। আচ্ছা, আমি একটু বলি, একটু আমার হয়তো মনে করেন আপনার 2 মিনিট সময় লাগবে, 2 মিনিট বেশি নিব না। একটা কথা হলো কি, এই সরকার যখন আসে তখন এই সরকারের কাছে দায়িত্বটা কি, সাধারণ মানুষের প্রত্যাশাটা কি? সাধারণ মানুষের প্রত্যাশা ছিল উচ্চারিত ভাবে দুটো উচ্চারিত প্রত্যাশা হলো তারা একটা নির্বাচন দেবে। আমাদের এখানে অনেক মানুষ আছে 30 বছর বয়স হয়ে গেছে, তারা কোনো ভোট দিতে পারে নাই। হাসিনা সরকার নির্বাচন সিস্টেমটাকে একদম ধ্বংস করে দিয়েছে। উনি যা চাইতেন তাই হতো, কোনো নির্বাচন হতো না, তাহলে ফল ঘোষণা হতো। নির্বাচনটা উনি একটা ভালো নির্বাচন দিবেন, এটা ছিল একটা প্রত্যাশিত মানুষের আকাঙ্ক্ষা। দ্বিতীয় আকাঙ্ক্ষাটা ছিল যে এই নির্বাচন করার আগে তারা এমন কিছু সাংবিধানিক অথবা অন্য কোনো জায়গায় চেঞ্জ আনবেন, নির্বাচন পদ্ধতিতে চেঞ্জ আনবেন, যাতে নাকি নির্বাচিত কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট চাইলেও নিজেকে হাসিনার মতো স্বৈরাচারীতে পরিণত করতে না পারে। এই ছিল উচ্চারিত প্রত্যাশা। আর অনুচ্চারিত একটা প্রত্যাশা ছিল যে এই কাজগুলো করতে করতে যে কদিন সময় লাগবে, সেই সরকারকে চালাতে হবে, সরকার যেন সেইটা ভালোভাবে চালাতে। কিন্তু মানুষ মনে করেছিল যে এই তৃতীয় যেটা আকাঙ্ক্ষা ছিল যে সরকার চালাতে পারবে কয়েকটা দিন, ওই জায়গাটাতে এই সরকার মিজারেবলি ফেল করেছে। ওনারা কিছুই করে এটা পারছেন না কেন? আমার বিবেচনায় উনি যে সরকারটা গঠন করছেন খুবই অনভিজ্ঞ এবং কিছু বয়স্ক লোক এনে এই কাজটা করেছে, এবং তারা জানেন না যে কিভাবে বাজার দরকে নিয়ন্ত্রণ করতে হয়। ওনারা জানেন না কিভাবে হয়, যে কারণে এই সমস্যাগুলো পেইন দিয়েছে। আমি এই পেইনটার কথা প্রতিদিন, যেহেতু আমি নিজেও এই পেইনের মধ্যে দিয়ে যাই। আরেকটা কথা আমি বলি, উনি কিছু সংস্কার কমিশন করেছে, যারা নাকি সংবিধানকে সংস্কার করবে, যারা নাকি নির্বাচন পদ্ধতিকে সংস্কার করবে। এরা কিন্তু সংস্কারের কাজ চলছে, আলোচনা চলছে। 31শে ডিসেম্বরের মধ্যে তারা রিপোর্টটা দিবে। আপনাদের একজন আলোচক যিনি বললেন ধর্মনিরপেক্ষতা সংবিধান থেকে তুলে দেওয়া হচ্ছে, এটা উনি কোথায় পেয়েছেন আমি জানি না, আমি এখন জানি না ব্যাপারটা। কারণ এই সংবিধান সংস্কার যারা আছে তাদের অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, কখনো এটা কিন্তু আলোচনা হয়নি। দেখুন মাসুদ ভাই, সংবিধান থেকে এটা সংবাদ মাধ্যমে এসেছে, সংবাদ মাধ্যমে এই বিষয়টি এসেছে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের কোনো রিট বা কোনো পিটিশন থেকে। যাই হোক, আমরা সেই বিষয়ে বিস্তারিত যাচ্ছি না, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। যদি সত্যি এরকম কিছু হয় তখন তা নিয়ে বিশদে কথা বলা যাবে। আমরা আলোচনাটা শুরু করেছিলাম মার্কিন এক প্রাক্তন আধিকারিকের বক্তব্যের প্রেক্ষিত থেকে। কিন্তু একটা ছোট্ট বিষয় আমাকে বলুন, এই যে একটা ভারত বিদ্বেষ আমরা বাংলাদেশে গত কয়েক মাসে দেখেছি, বা গত কয়েক সপ্তাহ আমি বলবো আগস্টের পর থেকে, এটা কি অন্যতম কারণ শেখ হাসিনা ভারতে আশ্রয় পেয়েছেন? না 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 না, এটা আরেকটা কথা বলি আপনাকে, এখানে দুটো জিনিস। এক নম্বর হলো শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন, ওনার যখন থেকে ওনার শাসনকে মানুষ অপছন্দ করেছে, এদেশের সাধারণ মানুষ ভেবেছে যে শেখ হাসিনা আসলে নিজস্ব কোনো জনপ্রিয়তা নিয়ে থাকে। উনি এখানে শাসন ক্ষমতায় থাকতেন ভারতের সমর্থনের কারণে, যে কারণে শেখ হাসিনার প্রতি মানুষের যে বিরাগ, মানুষের যে ক্রোধ, সেটা প্রকারান্তরে যে ভারতের উপর। এটা হলো মূল কথা। আর তার পাশাপাশি আমাদের এখানে এখন যারা ক্ষমতায় আসতে যাচ্ছে, ধরেন বিএনপি বলেন অথবা জামাত ইসলাম বলেন, এরা কিন্তু ঐতিহ্যগত ভাবে এন্টি ইন্ডিয়ান। এই মুহূর্তে তো আপনার আওয়ামী লীগের যারা আছে তারা তো মাঠে নেই, মাঠে আছে জামাত এবং মাসুদ ভাই, আমাদের হাতে সময় কমে আসছে, আমাদের একটা ছোট বিজ্ঞাপন বিরতি নিতে হবে। অধ্যাপক চট্টোপাধ্যায়ের কাছে আমি এবার ফিরবো। আপনি মাসুদ ভাইয়ের বক্তব্য শুনেন, এই প্রেক্ষিতে আমার আপনার কাছে প্রশ্ন। ধরুন হাসিনাকে তো ভারত ঘোষিতভাবে সমর্থন করেছে এবং জায়গা দিয়ে রেখেছে, এবং আমি আপনার কাছে জানতে চাইছি যে এই পরিস্থিতিতে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের যে নতুন সরকার তা প্রো ইন্ডিয়া পলিসি নেয়, তাহলে কি বাংলাদেশের ইউনূস সরকারের কি বলবো পরম বন্ধু হয়ে উঠতে পারে চীন, যেহেতু ভারতের সঙ্গে চীনের সম্পর্ক এমন কিছু মধুর নয়? হ্যাঁ, দেখুন,
প্রথম কথা মনে রাখতে হবে যে ট্রাম্প কিন্তু আগের একটা টার্মে তিনি প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি 4 বছর মার্কিন যুক্তরাষ্ট্র শাসন করেছেন, দক্ষিণ এশিয়াকে জানেন, এই কথাটা মনে রাখতে হবে। ফলে ট্রাম্প যে একেবারে ট্রাম্পকে যা শেখানো হবে বা অন্য কোনো রাষ্ট্রনায়ক ট্রাম্পকে যা শিখিয়ে দেবেন ট্রাম্প সেই পথে হাঁটবেন, এরকমটা ভাবার কোনো কারণ নেই। ট্রাম্প কিন্তু সেই অর্থে যথেষ্ট পরিণত রাজনীতিবিদ, কেননা উনি একটা টার্ম আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন। এবার ট্রাম্প আসার ফলে যেটা হবে সেটা অবশ্যই ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হবে, একটা পার্সোনাল কেমিস্ট্রি কাজ করে, সেটা আন্তর্জাতিক সম্পর্কেও কাজ করে। ধরা যাক মোদি এবং ট্রাম্পের যে পার্সোনাল কেমিস্ট্রি সেটা সাহায্য করবে, কিন্তু তার মানে এই নয় যে আমেরিকা তার ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে সে একেবারে ঝাঁপিয়ে পড়বে। চীনের ভূমিকাটা কি হবে? এতক্ষণ পর্যন্ত আমরা দেখছিলাম ওখানে আমেরিকা অনেক বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে বাংলাদেশে। ন্যাচারালি চীনের তো মূল উদ্দেশ্য যে প্রশান্ত মহাসাগরীয় ওই অঞ্চলটার উপর তার দাপটটা তৈরি চীন করা। অনেকদিন ধরে চেষ্টা করছে এনসার্কেল করে ফেলার ভারতকে, এবং সেটা সে করে চলেছে। এমতাবস্থায় ট্রাম্প যেটা করবেন, ট্রাম্পের ঘোষিত নীতি হচ্ছে চীনের অর্থনীতিকে ট্রাম্প কিন্তু একটা আঘাত আনবেন। কিভাবে আনবেন? সেটা হচ্ছে যে চীনে আমেরিকান যে কোম্পানিগুলো কাজ করছে তাদের পরিবেশ কিন্তু মানে কাজের উপযুক্ত আমাদের নয়, একটা ছোট্ট এটা বিজ্ঞাপন বারবার বিরতি ফিরতে বলেছে। হবে। অধ্যাপক চট্টোপাধ্যায়, আপনার এই প্রশ্নের পুরো উত্তরটা আমি বিরতির পরে শুনবো। মাসুদ ভাই, আপনার সঙ্গে আমার কথা হয়েছিল যে 8:30 অবধি আমরা আপনার সঙ্গে কথা বলবো, কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে চীনের ভূমিকা যদি আপনি মনে করেন এবং আপনি যদি অন্য কোনো কাজে ব্যস্ত না হয়ে পড়েন, তাহলে আরও অতিরিক্ত 5-7 মিনিট আমি আপনার কাছে চাইবো আমাদের সঙ্গে যদি আপনি থাকতে পারেন। আর একান্তভাবে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লে আলাদা কথা। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরে আসছি আমাদের এই আলোচনায়, এবং একই সঙ্গে এই আলোচনাটা এবার একটু একটু করে আমরা সরাবো ভারত চীন সম্পর্কের দিকে, যে সম্পর্কের উপরও প্রভাব পড়তে চলেছে পরবর্তী এই মার্কিন সরকারের। মার্কিন সরকারে বদল আসছে এবং তার প্রেক্ষিতে কি পরিবর্তন হতে চলেছে দক্ষিণ পূর্ব এশিয়ায় এই গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে, বিশেষ করে বাংলাদেশ ভারত সম্পর্ক, এবং একই সঙ্গে ভারত এবং চীন সেই সম্পর্কের আলোচনা তো আমরা আসবো। কিন্তু অধ্যাপক চট্টোপাধ্যায়কে থামিয়ে আমি বিরতিতে গিয়েছিলাম, আপনার প্রশ্নের উত্তরটা আমি শুনে নিতে চাই। আমার আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন ছিল, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যা পরিস্থিতি চলছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান ছিল এই প্রেক্ষিতে, চীন একটা ভূমিকা নিয়েছিল, হয়তো চুপচাপ ছিল, কিন্তু তাদের একটা স্ট্র্যাটেজি ছিল। এবার যদি সেই ভারত বাংলাদেশ সম্পর্কে আমেরিকার ভূমিকার পরিবর্তন হয়, সেখানে আপনি চীনকে কি ভূমিকায় দেখছেন? দেখুন, চীন কিন্তু ট্রাম্প আসার ফলে চীন একটু ধাক্কা খাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যদিও মনে রাখতে হবে যে চীন এখন অর্থনৈতিক এবং সামরিকভাবে যথেষ্ট শক্তিশালী। আমি একদম স্ট্র্যাটেজিক ব্যাপারটা জানতে চাইছি অনিকবাবু, আপনার কি মনে হয়? ধরুন আমরা দেখছিলাম আমেরিকার কেন ইন্টারেস্ট, আমেরিকার ইন্টারেস্ট হচ্ছে সেন্ট মার্টিনে যদি একটা আমেরিকান বেস বানানো যায়, তাহলে ভারত মহাসাগরের ওই অঞ্চলে চীন যে অঞ্চলটাকে পুরোপুরি কন্ট্রোল করতে চাইছে সেই অঞ্চলে আমেরিকা চীনের আধিপত্য কমাতে পারবে। এবার যদি ভারতের দিকে মার্কিন প্রশাসন ঝোঁকে এবং তাতে যদি ইউনিস সরকার মনে করে যে না সেন্ট মার্টিন দেবো না, মানে আমি বলতে চাইছি এই ধরনের কোনো পরিবর্তন, সেখানে চীনের কোনো মদত যে না ওরা না থাকলে আমি তোমার পাশে আছি, মানে দুটো রাষ্ট্রেরই যে চেষ্টা থাকবে, চীন তো অলরেডি এনসার্কেল করার একটা চেষ্টা করছে। আপনি যদি BRI দেখেন বা যেটা আগে ওবর ছিল সেগুলো যদি দেখেন, এবার মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করবে চীনের এই আগ্রাসী নীতি, আমি বলবো কোট আনকোট, এটাকে প্রতিহত করতে, এবং সেক্ষেত্রে কিন্তু ট্রাম্প একটা বাধা দেবে। এবং বাংলাদেশের আশেপাশে আপনি সেন্ট মার্টিনের কথা বলেছেন, সেটা আমরা রিপোর্টে দেখেছি যে সেরকম একটা ঘাঁটি তৈরির চেষ্টা করেছিল, এবং সেটা অবশ্য কোনো সংবাদ মাধ্যম সেটা ডিনাইও করেছে বাংলাদেশের। ফলে এই চেষ্টাগুলো থাকবে, এবং আমেরিকার যদি আপনি ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকার ইতিহাস দেখেন, আমেরিকা এই চেষ্টা চালিয়ে যাবে এবং ভারতকে পাশে নেওয়ার চেষ্টা করবে। ফলে আমার ধারণা ট্রাম্প আসার ফলে অবশ্যই ভারত মার্কিন সম্পর্কের উন্নতি হবে, এবং চীনকে অর্থনৈতিকভাবে, বিশেষ করে ট্রাম্প একদম ঘোষিত তার নীতি হচ্ছে যে চীনের যে শুল্ক, সেই শুল্ক হার কমাতে হবে। আমি ভারত চীন সম্পর্কের বিষয়ে আসবো, যেখানে আমেরিকার ভূমিকা আদৌ কি জায়গায় থাকবে আমরা সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু বাংলাদেশকে মাঝখানে রেখে যে আলোচনা, কিংশুক আপনার কি মনে হয় এই সেন্ট মার্টিন নিয়ে যে বিতর্কটা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নাকি উদ্দেশ্য ওখানে একটা এয়ারবেস তৈরি করা যাতে চীনের দাপট ভারত মহাসাগরে কমানো যায়। এখন ডোনাল্ড ট্রাম্প যদি বলেন যে না আমি ভারতের বেশি বন্ধু, মোহাম্মদ ইউনূসের সরকারের নয়, তাহলে কি সেখানে চীন অনুপ্রবেশের চেষ্টা করতে পারে? আমি কি খুব সরলভাবে দেখছি বিষয়টা, আমি সেটাও জানতে চাই। না, এখানে আমি ঠিক আগে যেটা বলছিলাম
যে এই যে উপকূল অঞ্চলটা, এই উপকূল অঞ্চলটা নিয়ন্ত্রণ করবে ভবিষ্যতে ভারত মহাসাগরে কে রাজ করবে। এর কারণ আছে, অলরেডি পেকুয়া বলে একটা জায়গায় বাংলাদেশে, সেখানে একটা সাবমেরিন পোর্ট তৈরি হয়েছে এবং সেটা চীনের টাকায় তৈরি হয়েছে এবং সেটার নাম ছিল শেখ হাসিনা সাবমেরিন বন্দর। অবভিয়াসলি এখন চেঞ্জ হয়ে যাবে, এখন হয়তো ইউনুস বন্দর হয়ে যেতে পারে, সেটা নেই, কথা না। কথাটা হচ্ছে সেখানে চীনের সাবমেরিন রাখার বন্দোবস্ত আছে। মানে চীন তৈরি করছে জিনিসটা, বাংলাদেশের কয়েকটা সাবমেরিন থাকবে, কিন্তু কাহিনী সেটা নয়। আসল কাহিনীটা হচ্ছে সেখানে চীনের সাবমেরিনও থাকবে। ফলে ভারতের পক্ষে একটা চূড়ান্ত মাথা ব্যথার জায়গা হয়ে দাঁড়াচ্ছে এইটা, যে এখানে একটা গ্রেট গেম শুরু হতে চলেছে। এবং ঠিক এই সময় আমাদের মনে রাখতে হবে যে এই যে পালাবদলটা হয়েছে, পালাবদলটার সময়টা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। এমন একটা সময় যখন গ্রেট গেম শুরু হচ্ছে এবং এখানে একটা অদ্ভুতভাবে একজন রাষ্ট্রনায়ক চলে যাচ্ছে। রাষ্ট্রনায়ক কেন চলে যাচ্ছে না, তাকে সেনাবাহিনী বলছে আমরা তোমাকে করতে পারছি, প্রোটেকশন দিতে পারবো না। হ্যাঁ, মানে যেটা হচ্ছে আসলে একটা কু হচ্ছে, কুটাকে একটা জনগণতান্ত্রিক আন্দোলনের মোড়ক দেওয়া হচ্ছে। এবং এই ঘটনাটা ভবিষ্যতে নিশ্চয়ই আরো বড় করে আসবে, ভালো করে আসবে, কিন্তু আপাতত আমাদের এইটাই মনে হচ্ছে। এর কারণ কি? এর মূল কারণ যেটা দাঁড়াচ্ছে, যে যে শক্তিটা চেয়েছে যে ওখানে আমেরিকা ঢুকুক, চীন নয়, সেই শক্তিটাই এটা ইউজ করেছে। কারণ চীনের হাত, একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশের না না, এখানে ইঙ্গিতটা কি দিচ্ছেন আপনি? ভারত চাইতেই পারে ওখানে চীন না ঢুকে আমেরিকা ঢুকুক। ভারত চাইছে না এটা, এটা কিন্তু দেখতে হবে। ভারত কিন্তু, জয়শঙ্কর একটা কথা কিন্তু বলেছেন এবং এটা খুব খুব স্পষ্ট কথা। জয়শঙ্করকে ইউরোপে জিজ্ঞেস করা হয়েছিল তোমরা কাদের দলে, আমাদের দলে না ওদের দলে, ওদের মানে রাশিয়ার দলে না ওদের দলে, তখন জয়শঙ্কর বলেছে আমরা কারোর দলে নেই, আমরা আমাদের দলে। ঠিক এই জায়গাটা হচ্ছে ভারতের বিদেশ নীতি রয়েছে। ভারত কিন্তু চীনের দৃষ্টিতেও দেখছে না, আমেরিকার দৃষ্টিতেও দেখছে না, ভারত দেখছে নিজের দৃষ্টিতে। আমি আরেকবার মাসুদ ভাইয়ের কাছে ফিরতে চাই, আমার অনুরোধে। মাসুদ ভাই আমাদের সঙ্গে রয়েছেন। মাসুদ ভাই, দেখুন, বাংলাদেশের নিজস্ব একটা অর্থনীতি আছে এবং সেই অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গার্মেন্টস, যে গার্মেন্টসের একটা বড় ইনগ্রেডিয়েন্ট, র মেটেরিয়াল চায়না থেকে আসে। এবার আমেরিকা মোহাম্মদ ইউনূসের এত বড় সমর্থক, ন্যাচারালি চায়না তো এইসব চায় না, এটা এ নিয়ে বিতর্কের কোনো জায়গা নেই। ফলে কিছুটা নাকি আমরা দেখছি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই গার্মেন্টস ব্যবসা এবং তার ফলে সার্বিকভাবে বাংলাদেশের অর্থনীতি। আলটিমেটলি বাংলাদেশের মানুষ সাফার করছেন। বাংলাদেশের মানুষকে বিশাল দাম দিয়ে সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার দাবার কিনতে হচ্ছে। কিন্তু তারপরেও বাংলাদেশের সরকার আমেরিকার সাহায্য পাচ্ছে কিনা, আমেরিকা যদি পাশে না থাকে তাহলে চীন পাশে থাকবে কিনা, এইসব নিয়ে বাংলাদেশের সরকার কি করবে তা নিয়ে আমরা আলোচনা করছি। আমি আপনার কাছে জানতে চাইছি, চীনের ভূমিকাটা আপনার কি মনে হয়, কতটা? চীন তো প্রো পিপল, কোনো রাজ্য, কোনো দেশই প্রো পিপল অন্য দেশের হয়ে কাজ করে না, তারা নিজেদের স্বার্থেই কাজ করে। কিন্তু আজকে যদি ডোনাল্ড ট্রাম্প ভারতের চোখ দিয়ে দেখার চেষ্টা করে বাংলাদেশকে, সেক্ষেত্রে চীনের ভূমিকা কি হবে আপনার কি মনে হয়? যে আমি আপনাকে প্রথমে একটু বলে নিই, আমাদের গার্মেন্টস সেক্টরে যে র মেটেরিয়াল গুলো এখনো, আমি যতটুকু জানি, এখনো সবচেয়ে বেশি আমরা ইম্পোর্ট করি ভারত থেকে। এখনো সবচেয়ে বেশি ইম্পোর্ট আমরা এখনো ভারত থেকে করি, এবং ভারতের ওই ইম্পোর্টে কোনো ঝামেলা হয়নি। কিন্তু আমরা আমাদের আপনার এই বিভিন্ন রকম যে আপনার এই যে পেঁয়াজ বলেন, এমনকি ডিমও নিয়ে আমরা ভারত, ঠিক আছে, ওটা কোনো সমস্যা হয়নি। একটা জিনিস কি আমি বলি আপনাকে, যে চীন সবসময় চেষ্টা করে যে বাংলাদেশকে তার দিকে টানার জন্য, ভারতের ঠিক দিকে তার দিকে টানার জন্য। আগের গভর্নমেন্ট যারা ছিল, আমরা শেখ হাসিনা কিন্তু ভারত এবং চীন নিয়েই খেলতো, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। এই যে আপনার একজন আলোচক বললেন যে সাবমেরিন যে চেষ্টা করা হয়েছে চীনের টাকাতে করা হয়েছে, এবং উনি যে আশঙ্কাটা করলেন, এই আশঙ্কা কিন্তু ভুল না। এই সুযোগটা চীনকে কে দিয়েছে? হাসিনাই করে দিয়েছে।
উনি দুই দেশকে নিয়ে খেলতেন, দুই দেশ থেকে কিছু পাওয়ার চেষ্টা করতেন। এখন যেটা হচ্ছে, আমি এখন পর্যন্ত এই ইউনূস সরকারকে দেখিনি, ইউনূস সরকারের পররাষ্ট্রমন্ত্রীকে দেখিনি যে ওরা চীনের সঙ্গে বিশেষ কোনো চুক্তি অথবা বিশেষ কোনো মানে কি বলে আপনাকে আন্ডারস্ট্যান্ডিং এ গিয়েছে, এমন কিন্তু আমি এখনো দেখিনি। তারা বরং অন্য কাজ করছে। তারা এখন আমি দেখি তারা এখন যে কাজটা নিয়ে খুব ব্যস্ত, সেটা হলো যে এতদিন ছিল যে আওয়ামী লীগকে কিভাবে সাহায্য করা যায়, আওয়ামী লীগকে কিভাবে একদম সমূলে উৎপাদন করা যায়, এটা ছিল। এবং আমেরিকার সরকারের ইলেকশনের রেজাল্ট হওয়ার পর তারা যেন একটু থমকে গেছে যে আগামীতে তাহলে কি হবে। কারণ বাইডেন প্রশাসনের সঙ্গে যে ইউনুসের সম্পর্ক, এটা আসলে ডেমোক্রেটদের সঙ্গে ওনার সম্পর্ক। উনি দীর্ঘদিন আমেরিকাতে টিচার ছিলেন এবং ওই সময় ওনার সঙ্গে ডেমোক্রেটদের একটা ভালো সম্পর্ক ছিল। কাজে উনি একটু আমার ধারণা, যদিও মুখে এগুলি বলে না। কাজে এখন এই মুহূর্তে চীন এবং ভারতের যে সম্পর্কে যে টানাপোড়েনটা, এইটা নিয়ে সরকার ভাবছে, এটা আমার কাছে আপাতত এটা তো ইন্টারিম গভর্নমেন্ট। এখানে এই ইন্টারেস্টিং একটা জিনিসগুলো ব্যাপার আছে ultimately মাসুদ ভাই, আপনিও নিশ্চয়ই একমত হবেন। ভারত এবং চীনের যে সম্পর্ক আমরা 2016 পর থেকে দেখছিলাম, হঠাৎ করে সেই সম্পর্কের বরফ কিন্তু গলতে শুরু করেছে। এটাও খুব ইন্টারেস্টিং। এবং এটা বলা যাবে না যে ডোনাল্ড ট্রাম্প জিতে আসছেন, এটা নিশ্চিত হওয়ার পর এই বরফ গলেছে। খুব কাকতালীয়ভাবে তার একটু আগে থেকে এরকম হতেই পারে যে ওই লেভেলে মোটামুটি আগে থেকে আন্দাজ করা যায় কে জিতে আসছেন, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপগুলো নির্ধারিত হয়। কিন্তু আমরা দেখলাম যে জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠক হলো, তারপরে সেখানে ঠিক হয়ে গেল যে না, আমরা বর্ডারে যেভাবে মুখোমুখি দাঁড়িয়ে আছি, যে সব মাঝে মাঝে হাতাহাতি লেগে যাচ্ছে, এগুলো বন্ধ করা দরকার এবং আমরা আমাদের পূর্ববর্তী পজিশনে চলে যাব, যে পজিশনে আমরা 11-র আগে ছিলাম কি 15-র আগে ছিলাম, সেখানে চলে যাব। এই বরফ গলার বিষয়টাও খুব ইন্টারেস্টিংলি এমন সময় হচ্ছে যখন মার্কিন সরকারে পরিবর্তন আসছে। আপনাদের একটা ছোট্ট রিপোর্ট দেখিয়ে নিই। এটা ভারত এবং চীনের সম্পর্কে। ভারত এবং চীনের সম্পর্কে শীতলতা বেশ কিছু বছর ধরে টানা চলছে এবং বাড়ছে, কিন্তু তারপরেও হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদ বদলের প্রায় কাকতালীয়ভাবে একই সঙ্গে ভারত চীন সম্পর্কেও একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি। মার্কিন মসনদে ট্রাম্প ফিরতেই বিশ্ব রাজনীতিতে উথাল পাথাল, কারণ জল্পনায় বিশ্বের পাওয়ার সেন্টারদের আভ্যন্তরীণ সমীকরণ। ভারত মার্কিন সম্পর্কের আরও ঘনিষ্ঠতা নিয়ে আলোচনায় উঠে আসবে আগামীর ভারত চীন সমীকরণ। যদিও ভারত চীনের মধ্যে দীর্ঘদিনে চলে আসা এলএসি সমস্যার দ্বৈত সিদ্ধান্তে আপাত শান্তি। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পুরোপুরি সমাধানে ভারত ও চীনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে আমেরিকা। সেনা সরানোর সিদ্ধান্ত ভারত চীন সীমান্তে উত্তেজনা হ্রাস করবে ঠিকই, কিন্তু অর্থনৈতিক সমীকরণ কি হবে? চীনের নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, হোয়াইট হাউসে ঢুকেই চীন থেকে আসা পণ্যের 60% মাসুল চাপানো হবে। ফলে মাসুল যুদ্ধ যে শুরুর অপেক্ষা তা নিয়ে সন্দেহ নেই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে। তাইওয়ানকে নিয়েও চীনকে চাপে রাখতে চায় আমেরিকা। এই জোড়া কারণেই ট্রাম্প জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেছে নিয়েছেন প্রবল চীন বিরোধী মাইক ওয়াল্টার্সকে। মাইক আবার ঘোষিত ভারত বন্ধু, ফলে চাপে চীন। ভারতের অর্থনৈতিক সমীক্ষায় প্রস্তাব করা হয়েছিল যে চীন থেকে সরাসরি বিদেশি বিনিয়োগের বিষয়ে বিবেচনা করা উচিত, যদিও বিশ্বের পাওয়ার করিডোরে বড় অঙ্কের বিষয় থাকে অস্ত্র ব্যবসা নিয়ে। 2001 সালের জর্জ বুশের আমল থেকে সামরিক চুক্তি নিয়ে ভারত মার্কিন ফিল গুড রিলেশন। ট্রাম্পেরও প্রধান লক্ষ্য অস্ত্র ব্যবসায় চীনকে কমজোর করা। ভারতের কাছে এখনও কোনো বোমারু বিমান নেই। এরই মধ্যে রাশিয়া ক্রমাগত ভারতকে তার সবচেয়ে শক্তিশালী বোমারু বিমান TU-160 অফার করছে। এটিকে দক্ষিণ ভারতের কোনো ঘাঁটিতে মোতায়েন করা হলে ভারত মহাসাগরে চীনের চোখ রাঙানি বন্ধ হয়ে যাবে। এর সাহায্যে চীনের নৌবহরকে টার্গেট করা যাবে। পাল্টা অত্যাধুনিক বিমান তৈরি করছে চীন। সেই যুদ্ধ বিমান এবার সর্বসমক্ষে হাজির করল বেজিং। নতুন যুদ্ধ বিমানে রণসজ্জায় নজর রাখছে আমেরিকা ও ভারতও। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা। খুব ইন্টারেস্টিং অম্ল মধুর সম্পর্ক। একদিকে যেরকম ভারত এবং চীনের মধ্যে সম্পর্কের বরফ গলছে, এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তারা সিয়াচেন থেকে চীন বলছে আমিও সেনা ছড়াচ্ছি, ভারত বলছে ঠিক আছে আমিও আপাতত সরিয়ে নিচ্ছি।
আবার একই সঙ্গে দেখা যাচ্ছে যে একটা অস্ত্র প্রতিযোগিতাও চলছে, ভারতকে রাশিয়া তার সব থেকে শক্তিশালী বোমারু বিমান অফার করছে। ভারত সেটা কেন কিনবে খরচা করে? কারণ এটা সব থেকে বেশি এফেক্টিভলি কাজে লাগবে যদি চীনের সঙ্গে কখনো ঝামেলা বাঁধে। আমি বিমলবাবু আপনার কাছে ফিরে আসি। ভারতবর্ষে যখন কংগ্রেস সরকার, চীনের সঙ্গে এরকম সম্পর্ক তো আমাদের হয়নি। সে সময় চীনের থেকে আমাদের এক্সপোর্ট অনেক বেশি ছিল। এখন সব, যেখানে ভারতের অর্থনৈতিক সমীক্ষা বলছে চীন থেকে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে আমাদের ভারতবর্ষে ভাবা উচিত, তাতে আমাদের অর্থনৈতিক বেনিফিট, কিন্তু সেই সম্পর্কের জায়গাটাই আর নেই। না, একটা কথা বলি, সেটা হচ্ছে এই ভারত চীন সম্পর্ক মাঝখানে যদি বাংলাদেশকেও রাখি এই আলোচনার মধ্যে, একটা ইন্টারেস্টিং জায়গায় পৌঁছেছে। একটু আগে অনেকের কথার প্রসঙ্গেই বলি, চীন কিন্তু এখন মহা বিপদে আছে। বিপদটা হচ্ছে, দেখুন, ট্রাম্প একজন ব্যবসায়ী, উনি পরিষ্কার একজন ব্যবসায়ী, বোঝেন কিভাবে ব্যবসাটা বাড়াতে হবে। উনি নিজে একবার ব্যবসা করেছেন, এবার গোটা আমেরিকাকে তিনি সেই ব্যবসায়ী দৃষ্টিভঙ্গিতে দেখতে চান। তিনি এমনকি পশ্চিম ইউরোপকেও হুমকি দিয়ে রেখেছেন যে আপনারা যদি আমার কাছ থেকে জিনিস না কেনেন, আমি দেবো আপনাদের ওপর চাপিয়ে। আপনারা যদি ন্যাটোর টাকা সমান না করেন, আমি ন্যাটোকে টাকা দেব না। এটা কিন্তু ওপেনলি বলে দিয়েছেন পরিষ্কার। চীনের ওপর একটা সাংঘাতিক আঘাত উনি হানবেন ওখানকার ইকোনমির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য। পারবেন কি সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু কিছুটা হলেও সফল হবেন। কারণ চীনের একটা বড় এক্সপোর্ট কিন্তু হয় আমেরিকাতে। সেখানে যদি 60% কেন 20% ট্যাক্স চাপে, তাতে চীনের সর্বনাশ হয়ে যাবে। ইতিমধ্যে কোভিডের প্রেক্ষাপটে চীন থেকে অনেক ইনভেস্টমেন্ট চলে এসছে। আপনি নিশ্চয়ই জানেন এই যে মোবাইল ফোনের এখন বৃহত্তম উৎপাদন ক্ষেত্র ভারত হয়ে উঠছে। কিন্তু এইসব বলে তো স্বপ্ন দেখালে হবে না বিমল বাবু। একই সঙ্গে বাস্তব কথা বলছি, আপনাকে খেয়াল রাখতে হবে যে ভারতের স্টক মার্কেট থেকে অধিকাংশ বৈদেশিক পুঁজি চীনে চলে গেছে। ভারতের স্টক মার্কেট বোধহয় আজকে 10ম দিন যে ক্রমাগত তলানিতে যাচ্ছে। কাজেই স্টক মার্কেট একদিন নামে একদিন ওঠে, সেটা কিছু নয়। আমি যা যা ঘটেছে আপনি চাইলে আপনাকে তথ্যগুলো দিতে পারি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন বাংলাদেশের এই প্রেক্ষাপটে যদি এমন হয়, আপনি দেখবেন বাংলাদেশের এই ঘটনায় চীন রা কাড়েনি, একটা কথা বলেনি, একদম চুপ করে বসে আছে। পাকিস্তান খুব আনন্দিত, পাকিস্তান বাংলাদেশিদের বলেছে এসো, তোমাদের ভিসা লাগবে না। যদি এমন হয় বাংলাদেশ প্লাস পাকিস্তান প্লাস চীন, এটা কি ভারতের পক্ষে কোনো ডেডলি কম্বিনেশন হবে? উত্তর হচ্ছে না। কারণ এটা 70-এর দশকের ভারত নয়, এটা 21st সেঞ্চুরির ভারত, বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি ভারত। কিন্তু ভারত যতটা না বাংলাদেশের ওপর নির্ভরশীল, বাংলাদেশ তার চেয়ে বহু 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 গুণ ভারতের ওপর নির্ভরশীল। কারণ বাংলাদেশের এন্টায়ার বর্ডারটা ভারতের সঙ্গে, মায়ানমারের সঙ্গে যে 350-400 কিলোমিটারের বর্ডার আছে, ওটাই নাফ নদীর ওপরে, খুব সামান্য, ওটা খুব সিগনিফিক্যান্ট কিছু নয়। ন্যাচারালি ভারত চীন সম্পর্কের এই বদলটা গুরুত্বপূর্ণ। কিন্তু না, এই বদলটা কেন? মার্কিন ওখানে সরকার বদল হচ্ছে, ট্রাম্প আসছে, ট্রাম্পের প্রো ইন্ডিয়া। আপনিই দিয়েছেন যে যারা রাষ্ট্র পরিচালনা করে তারা তো কিছুটা খবরটা পায় যে অন্য দেশে কি হতে চলেছে। আপনি যতই স্বাধীনতার কথা বলুন, আপনি যদি বিদেশ নীতি পরিচালনা করেন, আপনি কি আমেরিকাকে অ্যাভয়েড করে বিদেশ নীতি করতে পারবেন নাকি? এটা তো প্রাগমাটিক হবে না। ফলে চীন বুঝতে পারছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রে কিছুটা বদল ঘটতে যাচ্ছে। এখানে যদি ভারতও আমার বিরুদ্ধে চলে যায়, তাহলে আমি বাঁচবো কি করে? ফলে ব্রিক্সে ভারতবর্ষের সঙ্গে তার সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। বর্ডার এরিয়া যেটা গোলমালটা চীন বাঁধিয়েছিল ওই বিভিন্ন জায়গায়, সেগুলো থেকে কিছুটা অনেকটাই পেছনে। আমাকে একটা কথা বলুন বিমল বাবু, রাহুল গান্ধীর সঙ্গে চীনের নেতাদের ভালো সম্পর্ক। রাহুল গান্ধী থেকে চীনে দেখা গেছে একটা সময় যদি কংগ্রেসের কেন্দ্রীয় সরকার অটল বিহারী বাজপেয়ীকে রাষ্ট্রসংঘে পাঠিয়ে সেখানে ব্যবহার করে থাকতে পারেন, তাহলে চীনের সঙ্গে সম্পর্কের উন্নতিতে ভারতের বিজেপি সরকার রাহুল গান্ধীকে ব্যবহার করার কথা ভাবে না কেন? না, সেটা যদি রাহুল গান্ধীকে ব্যবহার করার প্রয়োজন হয় আগামী দিনে করবে কিনা সেটা আমি বলতে পারছি না। কিন্তু এমনিতে বিনা পরিশ্রমেই চীনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটেছে। যে চীন ভারতবর্ষের সঙ্গে মারামারিতে জড়িয়েছিল, সে অলমোস্ট নতজানু করা গেছে। একটা কথা এখানে শুধু উল্লেখ করা দরকার, একটা কথা উল্লেখ করা দরকার, এবং চীনের সিসিটিভির একজনের ইন্টারভিউ দেখছিলাম যে চীনের সামরিক একজন আধিকারিক, তিনি কিন্তু বলছেন যে না, আমরা সেনা ফেনা সরাইনি, সেনা যেরকম আমাদের বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়েই আছে। কালে আমরা তো গিয়ে ছবি তুলছি না যে সেট আপ এবং একই সঙ্গে আর্মার্ড ফোর্স পুরোটা উইথড্র করা হচ্ছে কি না। আমি সুমন আপনার কাছে জানতে চাই যে এই যে ভারত এবং চীন একমত হয়েছে সেনা সরানোর, আমাদের সামরিক বাহিনীর আধিকারিকদের মুখে কি শুনেছেন যে সত্যি চীন সেনা সরিয়েছে? দেখুন, চীন সত্যি কথা বলে বলে আমার কখনো মনে হয় না। আমি একদম লেম্যানস পয়েন্ট অফ ভিউ থেকে বলছি।
আপনি একটু আগে বিমলদাকে একটা প্রশ্ন করলেন, তারা কেন বিরোধী দলনেতাকে ব্যবহার করে না ভারত চীন সম্পর্কের উন্নতি করার জন্য। এগুলো ওদের সেই রাজনৈতিক সংকীর্ণতার জন্য এটা ওরা করতে পারে না, যেটা জাতীয় কংগ্রেস করতে পারত। এই যে অভ্যুত্থান হয়েছে বা গণ অভ্যুত্থান হয়েছে, এটা আপনার বাইডেন ব্যাক জামাত ব্যাকড অভ্যুত্থান হোক বা চীন ব্যাক জামাত ব্যাক অভ্যুত্থান হোক, দিনের শেষে পার্থদা একটাই জিনিস হচ্ছে, সাধারণ বাংলাদেশের মানুষ, সাধারণ বাংলাদেশ থেকে সরে এসেছি, ভারত এবং চীনের সম্পর্ক নিয়ে কথা বলছি। সাধারণ বাংলাদেশের মানুষ এবং সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে। চীন কখনোই, আমি যতদূর একজন সাধারণ মানুষ হিসাবে জানি, চীন কখনোই যে প্রতিশ্রুতি পোস্ট 1947 ভারতবর্ষকে যা দিয়েছে, যা চুক্তি করেছে ভারতবর্ষের সঙ্গে, কোনো জিনিসই সঠিকভাবে মেনটেন করেনি। চীনের সত্যতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। একটু আগে বললেন বাংলাদেশের অভ্যুত্থানের সময় চীন রা কাড়েনি, কারণ চীন তখন চুপ করে বসেছিল, চীন অবজার্ভ করছিল আমেরিকাতে কি হতে চলেছে এবং ভারত কতটা উৎসাহিত হবে আমেরিকার নির্বাচনী রেজাল্টের ওপরে, সেই জন্য চীন রা কাড়েনি। চীন ওই ষড়যন্ত্রের মধ্যে কোথাও নেই, এটা আমি অন্তত মনে করি না। এবং আমি মনে করি ভারতবর্ষ এবং ভারতবর্ষের বিদেশ নীতি, অনেক বড় বড় পণ্ডিত ওখানে রয়েছেন, এমন হওয়া উচিত যেখানে চীনের সঙ্গে সহযোগিতার হাত বাড়ালেও একটা সন্দেহের দূরবীন সবসময় চীনের ওপরে রাখা উচিত। না, কিন্তু যে কারণে আমরা বলছি যে বাংলাদেশ ভারতকে ইগনোর করতে পারে না, অটল বিহারী বাজপেয়ীর বক্তব্য ছিল আমরা তো প্রতিবেশী বদলাতে পারবো না, যখন তিনি পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতির জন্য লাহোর বাস যাত্রা করছেন। আমরা যে কারণে বলছি বাংলাদেশ ভারতকে ইগনোর করতে পারে না, সেই একই কারণে ভারত বোধহয় চীনকে ইগনোর করতে পারে না। কিন্তু একদমই, আমি একটা জিনিস একটু বলতে চাই, একটু ডেভিয়েট করে, যে বাংলাদেশ কিন্তু সবচেয়ে বেশি অস্ত্র কেনে চীন থেকে, এটাও কিন্তু আরেকটা দিক। আচ্ছা কিংশুকদা, একটা মিনিট, আপনি যে কথাটা বললেন একটা সাবমেরিন হাবের কথা, যেখানে চীনের সাবমেরিনও থাকবে বাংলাদেশের সাবমেরিনও থাকবে, এটা তো আগেই ঘটেছে, এটা তো হাসিনা তাহলে হাসিনাকে তো ওই পাপ থেকে মুক্তি দেওয়া যায় না। এখন এটা দেখুন, একটা কথা বলি, আপনি রাষ্ট্রের ভালো চিন্তা করবেন, আপনি রাষ্ট্রনায়ক হলে, আপনি যদি আমেরিকায় বসেন আমেরিকা ফার্স্ট, ইন্ডিয়া বসেন ইন্ডিয়া ফার্স্ট, বাংলাদেশে বসলে বাংলাদেশ ফার্স্ট। এখন রাষ্ট্রনায়ক হিসেবে তার হয়তো তখন মনে হয়েছে যে বাংলাদেশের স্বার্থ এতে রক্ষিত হবে, তাই তিনি করেছেন। সুতরাং আমি এই বিষয়টা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু যেটা হয়েছে সেটা ভারতের পক্ষে ভালো না, খুব ভালো হয়নি। কারণ যদি কোনো সাবমেরিন হাব হয়েছে পেকুয়াতে, এবং সেই পেকুয়া হাবের মধ্যে চীনের সাবমেরিন স্লট রয়েছে, তাতে ইন্ডিয়ার ভালো না হওয়ারই কথা। কারণ উনি যেটা বলছিলেন একটু আগে, যে ভারতকে কিন্তু স্ট্রিং অফ পার্লস দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং চীন সেটা করছে, ফলে এখানে আরো বাড়তি একটা আসছে। আমি যে প্রশ্ন ছিলাম, যেখানে আমাদের হাতে তো প্রায় সময় নেই, যে চীন নিয়ে ভারতের পলিসি কি হবে, আর সত্যিই কি বরফ গলছে, মানে অ্যাপারেন্টলি যেটা মনে হচ্ছে এটা কি ঠিক না। এখানে একটা প্রশ্ন আছে, এখানে আরেকটি ব্যাপার আছে, সেটা হচ্ছে অলক্ষ্যে আরেকটি ফ্যাক্টর কাজ করছে, সেটা হচ্ছে ইউক্রেন ওয়ার। ইউক্রেন ওয়ারে একটা জিনিস ভুলে গেলে চলবে না, পুতিনের সঙ্গে সিনপিং গিয়ে হাত মিলিয়েছে এবং পুতিনের আরেক বন্ধু হিসেবে ভারত দাঁড়িয়েছে। এবার পুতিনের একটা স্বার্থ কি, পুতিনের কিন্তু একটি স্বার্থ হবে যে তার যে পক্ষ সেটা যেন শক্তপোক্ত হয়। যদি ভারত, চীন, রাশিয়া তিনটে এক পক্ষে যায়, প্রথমত পৃথিবীর ভৌগোলিক 1/3 যাচ্ছে, পৃথিবীর জনসংখ্যার প্রায় অর্ধেক, মার্কেটে কথা ছেড়েই দিলাম, এখনো হচ্ছে না, কিন্তু এটা যদি হয় তাহলে সেটা একটা অন্য মাত্রা, একদম অন্য অ্যাঙ্গেল। আমাদের হাতে একদম সময় নেই, আমি একটু অধ্যাপক চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনতে চাই, কারণ ভারত চীন সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, চীনের জন্য এবং অবশ্যই সারা পৃথিবীর জন্য। একটা সবসময় যেন লেগে যাবে ভাব থাকে। আপনি আগামী দিনগুলো কি দেখছেন? দেখুন, আগামী দিনে এখন ডিপ্লোমেসিটা এখন হচ্ছে মূলত ইকোনমিক ডিপ্লোমেসি, অর্থনৈতিক কূটনীতির দিকে আমরা এগোচ্ছি, এবং দুটো দেশের অর্থনৈতিক স্বার্থ যত কাছাকাছি আসবে, ভারত চীন কিন্তু রাজনৈতিক বৈরিতা সত্ত্বেও কাছাকাছি আসতে বাধ্য হবে।
এবং এর সঙ্গে যেটা ঘটবে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রও চাইবে ভারতের বাজার দখল করতে, চীনও চাইবে ভারতের বাজার দখল করতে। এই লড়াইটা কিন্তু অর্থনৈতিক প্রেক্ষিতেও দেখতে হবে, অর্থাৎ পুরো লড়াইটা কিন্তু রাজনৈতিক নয়। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্টারেস্ট ভারতের ওপরে এসেছে সেটা হচ্ছে ভারতের বিশাল বাজার, চীনেরও যে ইন্টারেস্টটা আছে সেটা হচ্ছে ভারতের বিশাল বাজার। আমরা শুধু একটা দেখছি অ্যাপারেন্টলি যে চীনের দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও বদলেছে, অ্যাটলিস্ট ফ্রম দি হাইয়েস্ট লেভেল চীন একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে। নরেন্দ্র মোদীও সেই বার্তা সাড়া দিয়ে তার সঙ্গে বৈঠক করে একটা অন্তত দুই রাষ্ট্রনেতা পাশাপাশি দাঁড়িয়ে একটা বার্তা দিয়েছেন। এবার সেটা আদৌ কতটা এফেক্টিভ হয় এবং সত্যি কথা বলতে কি যে ট্রাম্প সরকারের নির্বাচিত হয়ে ফেরার সঙ্গে এটা রিলেটেড কিনা সেটা বোঝার জন্য আমার ধারণা 1-1.5 মাস সময় লাগবে, তাহলে আরো বোঝা যাবে। আমরা কেন মিস করে যাচ্ছি, একদিকে ভারত কিন্তু ব্রিক্সের সদস্য, অন্যদিকে কোয়াডের সদস্য। বেশ দেখুন, ভারত মাঝখানে আমাদের এই আলোচনা চালাতে চাইলে তো আরো 1 ঘন্টা দিয়েও তো ভাবতে হবে, আরো 1 ঘন্টা আমরা চাইলেই চালাতে পারি, কিন্তু আমাদের সময় মেনে চলতে হবে এবং আলোচনা এখানে থামাতে হবে। যে আমরা নিজেরাই একটা পক্ষ। অনিক বাবু, বিমল বাবু, সুমন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা আজকে এসেছেন এবং আমাদের সময় দিয়েছেন। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প নতুন মার্কিন রাষ্ট্রপতি হচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পের 4 বছর আমরা দেখেছি তিনি কিন্তু অন্যরকম চিন্তাভাবনা করেন এবং নিজে যেটা ভাবেন সেটা করেন। তিনি একজন ব্যবসায়ী, ফলে আমেরিকান সরকারের পলিসি আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোনো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। ফলে বাংলাদেশ, ভারত এবং ভারত চীন সম্পর্ক সব কিছুর উপরে এটা একটা প্রভাব ফেলবে। অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য। দেখছিলেন আজ সন্ধ্যার এই সময়, আপনারা দেখছেন NK TV বাংলা।